আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবক মহোদয়, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে এই অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আসো মহাকর্ষ। মহাকর্ষ বলতে কি বুঝি আসলে আমরা আমরা আসলে প্রত্যেকেই জানি এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে করে আকর্ষণ করে। তাহলে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। তাহলে মহাকর্ষ কাকে বলে? আমরা যদি একটু চিন্তা করি যে পৃথিবী এবং সূর্য, সৌরজগৎ, এটা যদি সূর্য হয়, এই সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন অক্ষে বিভিন্ন গ্রহ কি করে ঘুরে। যেমন এখানে পৃথিবী আছে, সাপোজ ধরো এটা পৃথিবী, তারপরে বিভিন্ন ধরনের আরও গ্রহ আছে, যেমন প্লুটো, নেপচুন, এই ধরনের অনেকগুলো গ্রহ সূর্যকে কেন্দ্র করে কি করে ঘুরে। তাইলে পৃথিবী থেকে সূর্য যে আকর্ষণ, তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে কি করে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকেই আমরা কি বলবো? মহাকর্ষ বলবো। তাহলে এবং পৃথিবীর পাশে ধরলাম আমরা চন্দ্র, এটা চন্দ্র, মুন। তাহলে পৃথিবী এবং চন্দ্রের মাঝে যে আকর্ষণ এবং সূর্য এবং চন্দ্রের মাঝে যে আকর্ষণ, সেই আকর্ষণকে আমরা বলতে পারি কি? মহাকর্ষ। তাহলে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, খেয়াল করো, মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলে মহাকর্ষ। তাহলে আমরা মহাকর্ষের সংজ্ঞাটা আসলে কি বুঝতে পারলাম। তাহলে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে কি করে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। যেমন সূর্য চন্দ্রের মধ্যে যে আকর্ষণ এবং সৌরজগতের, এই সৌরজগতের যে গ্রহগুলো একে অপর, যেমন পৃথিবীর সাথে ধরলাম এই গ্রহটা যে আকর্ষণ বা এই গ্রহটা যে আকর্ষণ, সেই আকর্ষণটাই হবে কি আমাদের মহাকর্ষ। তাহলে মহাকর্ষ আমরা বুঝলাম। তাহলে মহাকর্ষ, এই আকর্ষণের ফলে যেটা হয় সেটা হচ্ছে মহাকর্ষ। তাহলে মহাকর্ষ বলটা তাহলে কি হতে পারে? তাহলে মহাকর্ষ বল, তাহলে মহাকর্ষ বলের সংজ্ঞাটা আসলে এই সংজ্ঞা থেকে দেওয়া যায়। যেমন ধরো আমরা মহাকর্ষ বল বলতে কি বুঝি? তাহলে এই বিশ্বের, তাহলে এই সৌরজগতের মধ্যে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাহলে এই বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে বলে মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ কি এবং মহাকর্ষ বল সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম। তাহলে এইখানে এই পৃথিবীর সাথে যদি চন্দ্রের যে আকর্ষণ বা পৃথিবীর সাথে যদি এই গ্রহটার যে আকর্ষণ, সেই আকর্ষণ যে বলের মাধ্যমে হয়ে থাকে সেটাই মূলত কি? মহাকর্ষ বল। তাহলে বিশ্বের যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ হবে সেটাই হবে কি? মহাকর্ষ বল। তো আমরা এবার আসো নিউটনের মহাকর্ষ সূত্রটি নিয়ে একটু আলোচনা করব। তো নিউটন হচ্ছে এমন একজন বিজ্ঞানী যিনি এই ধরো এই বস্তুটা আমার হাতে, কলমটা আছে, ছেড়ে দিলাম, নিচের দিকে পড়লো কিন্তু উপর দিকে উঠলো না।
তাহলে নিচের দিকে যখন বস্তুটা পড়লো, কেন নিচের দিকে পড়লো বা কেন উপর দিকে গেল না, তো এই সম্পর্কিত চিন্তা ভাবনার ফলে বিজ্ঞানী নিউটন একটি সূত্র প্রদান করেন। তাহলে দুইটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, তাহলে ধরলাম আমরা এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, তাহলে এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বল কাজ করে। তাহলে এই আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে এবং এদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, ধরো এটা মধ্যবর্তী দূরত্ব ডি, এবং এদের আকার আকৃতি কোনোটার উপর নির্ভর করবে না। তাহলে বস্তুদ্বয়ের ভর বেশি হলে আকর্ষণ বলটা কি হবে, বেশি হবে। তাহলে এই বস্তুদ্বয়ের ভর m1 ধরলাম, এটা m2 ধরলাম, তাহলে এদের যদি ভর বেশি হয় তাহলে কি করবে, সেই ক্ষেত্রে তাদের আকর্ষণ বলটা বেশি হবে। আর যদি এই বস্তুদ্বয়ের ভরগুলো কম হয়, ধরো এখানে দেওয়া আছে, ধরো প্রথম ছিল 50, এখানে দিল 40 কেজি সাপোজ, তাহলে এই ক্ষেত্রে আকর্ষণ বলটা একটু বেশি। আর যদি এইটাকে যদি আমরা 20 কেজিতে নিয়ে যাই আর এটাকে যদি ধরো 5 কেজিতে নিয়ে যাই, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা কি হবে, কমে যাবে। যদি বস্তুদ্বয়ের ভরের উপর নির্ভর করে কি করবে, আকর্ষণ বল বৃদ্ধি পাবে। আর আকর্ষণ তাদের মধ্যে দূরত্ব বেশি হলে কি হবে, সেক্ষেত্রে বল কমে যাবে। তাহলে আকর্ষণ বল যদি বেশি হয় তখন বুঝতে হবে বস্তুদ্বয়ের ভর বেশি। আর তাদের মধ্যে দূরত্ব বেশি হলে, আর এই দূরত্বটা যদি বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, বলটা কমে যাবে। এই আকর্ষণের সম্পর্কে নিউটন একটি সূত্র প্রতিষ্ঠিত করে, যাকে বলা হয় নিউটনের সূত্র। আসলে নিউটনের সূত্রটা আমরা একটু দেখি। নিউটনের সূত্র, তাহলে নিউটনের সূত্রটা কি বলা হয়েছে এখানে, যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে কি করবে, নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এবং এদের ভিতরে একটা দূরত্ব আছে, এই দূরত্ব যেটা আছে, এই এদের দূরত্ব এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল বস্তুকণা দ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের কেন্দ্রে কি করবে, আকর্ষণ করবে। তো এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের একটা দূরত্ব আছে, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোগ রেখা বরাবর কি করে, ক্রিয়া করে। আসো আমরা এটা একটা গাণিতিক ব্যাখ্যা আমরা দিতে পারি। ধরো এটা একটা বস্তু, m1 একটা বস্তু, এটা ধরো m2 একটা বস্তু। তাহলে m1 বস্তু এবং m2 বস্তু পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, কি আছে, একটা নির্দিষ্ট
দূরত্বে অবস্থান করতেছে। ধরো দূরত্ব হলো এটা ডি, পরস্পর দূরত্বে অবস্থান করে এবং এদের মধ্যে একটা আকর্ষণ এবং বিকর্ষণ বল অবশ্যই আছে, সেটা হচ্ছে কি এফ। তাহলে মনে করি যে M1 এবং M2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত করতেছে এবং এদের মধ্যবর্তী আকর্ষণ বল হচ্ছে এফ। তাহলে ধরা যাক M1 এবং M2 ভরের দুটি বস্তু পরস্পর হতে ডি দূরত্বে অবস্থিত। তাহলে ডি দূরত্বে অবস্থিত, এদের এই মধ্যকার আকর্ষণ বল, তাহলে এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল আছে অবশ্যই। তাহলে এদের মধ্যকার আকর্ষণ বল এফ হলে, তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? মহাকর্ষ সূত্রানুসারে আমরা পাই তাহলে এফ, প্রথমত আসে কি যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে প্রথম আসতেছে কি সমানুপাতিক, এফ সমানুপাতিক M1 M2 এবং এদের দূরত্ব কি, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে ডিভাইডেড বাই ডি হোল স্কয়ার। তাহলে প্রথম এই সূত্র অনুসারে মহাকর্ষ সূত্র অনুসারে কি আসতেছে এফ সমানুপাতিক M1 M2 ডিভাইডেড বাই ডি স্কয়ার আসতেছে। তো আমরা যদি এখানে দেখি বা এটাকে সমানুপাতিকটাকে যদি ভাঙি তাহলে সেই ক্ষেত্রে কি আসবে, এফ সমান সমান জি। এই ধ্রুবক এই জিটা হচ্ছে কি একটা ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক হিসেবে আমরা একে আখ্যায়িত করতে পারি M1 M2 ডি স্কয়ার। তাহলে এখানে জি হচ্ছে একটি কি সমানুপাতিক ধ্রুবক, আর একে এই জিটাকে বলবো আমরা কি বিশ্বজনীন ধ্রুবক হিসেবে আমরা একে আখ্যায়িত করতে পারি। তাহলে বিশ্বজনীন ধ্রুবক হিসেবে আমরা একে আখ্যায়িত করতে পারি। তো এই ধ্রুবকটা কিভাবে আসছে বা কেন আসছে, এই ধ্রুবককে কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি? তো এই বিশ্বজনীন ধ্রুবক যেটা আছে এর অর্থ হচ্ছে যে মানে কোনো একটা বস্তুকে যদি আমরা 1 কিলোমিটার ভরের দুটি বস্তু যদি 1 মিটার দূরে স্থাপন করি, তাহলে এই দোনোটা যদি হয় 1 মিটার 1 কেজি কিলোগ্রামের ভরের দুইটা বস্তু, এদেরকে যদি আমরা 1 মিটার দূরে স্থাপন করি তাহলে এরা পরস্পরকে যে আকর্ষণ করে তা কার সমান, তা হচ্ছে জি এর সমান। তাহলে আমরা এখানে মহাকর্ষীয় ধ্রুবক জি লিখতে পারি। তাহলে জি এর একটা মান আছে, সেটা হলো জি এর মান হচ্ছে যে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 কেজি ইনভার্স হবে না, সরি। তো যেহেতু এখানে আমরা কিভাবে আমরা সংখ্যাটা এখান থেকে নিউটন আসে, নিউটন মিটার পার মিটার স্কয়ার ইন্টু কেজি কিভাবে আসে আমরা একটু দেখি। তাহলে ইনভার্স এটা হবে। তাহলে এই যে জি এর যে মানটা আছে, এই মানের যে এককটা আছে আমরা এই এককটা কিভাবে পাই আমরা একটু দেখব প্রত্যেকে। দেখো তাহলে সমীকরণ হচ্ছে যে এফ সমান সমান জি M1 M2 ডিভাইড বাই ডি স্কয়ার, এই সমীকরণটা, বা জি সমান সমান আমরা কি লিখতে পারি যে এফ ডি স্কয়ার ডিভাইড বাই M1 M2। তো বলের একক হচ্ছে কি, বলের একক হচ্ছে নিউটন, আর দূরত্বের একক হচ্ছে কি মিটার ইন্টু মিটার স্কয়ার, যেহেতু এখানে হোল স্কয়ার দেওয়া আছে সেজন্য মিটার স্কয়ার। আর এখানে কেজি, ভরের একক হচ্ছে কি কেজি, আর এই ভরের এককও কেজি। তাহলে কেজি গুণ
কেজি গুণ কেজি, তাহলে আসতেছে নিউটন ইন্টু মিটার স্কোয়ার কেজি হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি ভাঙি, নিউটনকে আমরা প্রকাশ করি এন দিয়ে, মিটারকে এম দিয়ে, কেজিকে কেজি দিয়ে যদি আমরা এভাবে লিখি, তাহলে আমরা পাচ্ছি কি নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স 2। তাহলে এইটাই হচ্ছে কি মহাকর্ষী ধ্রুবকের একক। তাহলে এটা হচ্ছে মহাকর্ষী ধ্রুবকের একক। যাক, তাহলে আমরা এটা মোটামুটি বুঝলাম। তো এখন আমাদের কাছে অনেকে প্রশ্ন করতে পারে যে দুটি বস্তুর যে নিউটন সূত্র আছে সেই সূত্রকে কাজে লাগিয়ে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি বাড়ানো হয় দ্বিগুণ করলে বল কেমন দেখাবে, বা দূরত্ব 3 গুণ করলে কেমন দেখাবে। একটা প্রশ্ন আসতে পারে যে দুটি বস্তুর মধ্যবর্তী বল দ্বিগুণ বাড়ালে এদের আকর্ষণ বলের কি ধরনের পরিবর্তন হবে। তাহলে দুটি বস্তু যদি প্রশ্নটা এরকম হয়, কোশ্চেনটা যদি এরকম হয় যে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়ালে এদের আকর্ষণ বলের কোনো পরিবর্তন হবে কি। তো এটা আসলে তোমাদের নিউটনের নিউটনের সূত্রের পরের অংশে কিছু টপিকস দেওয়া আছে, সেটার আলোকে এই প্রশ্নটা করা। তো যদি ধরো এখানে কোনো একটা বস্তু দেওয়া আছে m1, তো এখানে বস্তু একটা দেওয়া আছে m2, তাহলে এদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, ধরো এই d। তো d যদি 3 গুণ করা হয়, কত গুণ? 3 গুণ করা হয়, তাহলে 3d, মানে d এর জায়গায় 3d আসবে। তাহলে এদের ভিতর একটা আকর্ষণ বল এবং বিকর্ষণ বল তো অবশ্যই আছে। তো বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব যদি 3 গুণ করা হয়, মানে d = 3d করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে g m1 m2 3d স্কয়ার সমান আমরা লিখতে পারি g m1 m2 9d স্কয়ার। তাহলে এটাকে লেখা যায় 1/9 g m1 m2 d স্কয়ার। তাহলে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি 3 গুণ করা হয়, তাহলে এদের মধ্যে আকর্ষণ বলের অবশ্যই কি পরিবর্তন আসবে না? অবশ্যই আসবে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি 3 গুণ করা হয়, তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত হবে? 1/9 অংশ কি হবে? কমে যাবে। আমরা এটা আশা করি বুঝলাম। আর যদি মধ্যবর্তী দূরত্ব এই 3d জায়গায় আমরা যদি 2d মানে দ্বিগুণ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেম, তখন আসবে কত মান? f সমান আসবে কত? আমরা এই লিখতে পারি যে f সমান 1/, তখন ক্যালকুলেশন যদি আমরা করি, ক্যালকুলেশন করার পর আমরা পাচ্ছি এখানে কত? 1/4 g m1 m2 d স্কয়ার। তাহলে এইখানে যে বলটা আসতেছে, সাপোজ ধর এটাকে f প্রাইম দিয়ে আমরা প্রকাশ করলাম, যদি মধ্যবর্তী দূরত্ব আমরা এখানে 2d দিই, মানে 3 গুণ থেকে 2 গুণ করলাম, তাহলে যদি 3 গুণ হয় তাহলে 1/9 অংশ কমে যাবে, বল কমে যাবে। তাহলে এখানে যদি 2 গুণ করা হয়, তাহলে সেক্ষেত্রে মানটা আসবে কি? যদি আমরা এটাকে বলটাকে আকর্ষণ নিউটনের মহাকর্ষের যে বলটা আছে সেটাকে যদি আমরা f প্রাইম হিসেবে ধরলাম, তাহলে 1/4 তো g m1 m2 d স্কয়ার। তো এই যে এইটা সমান আমরা কি লিখতে পারি? 1/4 f। তাহলে f প্রাইম ইজ ইকুয়াল টু 1/4f। তাহলে এখানে বস্তুদের দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বল 1/4 হবে। এবং অনুরূপভাবে দেখানো যায় যে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয়, তখন সেই ক্ষেত্রে যদি এটা অর্ধেক হয়, তাহলে সেই ক্ষেত্রে আকর্ষণ বলটা কি হবে? বেড়ে যাবে। তাহলে
দূরত্ব বাড়ালে আকর্ষণ বল কমবে, আর দূরত্ব কমালে আকর্ষণ বল বেড়ে যাবে। তো আমরা মোটামুটি নিউটনের এই সূত্র অনুসারে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। যদি পরীক্ষা আসে ইনশাল্লাহ আমরা সেটার উত্তর দিতে পারবো। এবার আসো অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ। তাহলে আগে আসো অভিকর্ষ। তাহলে অভিকর্ষ জিনিসটা কি আমরা প্রত্যেকেই জানি মোটামুটি। দেখো এই বস্তুটা আমি মানে এই এই পেন্সিলটা বা এই মার্কার কলমটা যদি আমি ফেলি বা সাইন ফেলটা আমি করলাম উপর থেকে ফেলে দিলাম, তাহলে এটা কোথায় গেল? নিচে পড়ে গেল। তো নিচে যখন পড়ে যায় তখন সেই ক্ষেত্রে কি হয়? তাহলে অভিকর্ষ সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ। ধরো তুমি পৃথিবীতে আসো, তাহলে পৃথিবী আর তোমার ভিতরে যে একটা সম্পর্ক সেটি হবে কি? অভিকর্ষ। এই সাইন পেনটাকে যদি আমি ফেলে দিই তাহলে এটা কি কেন্দ্রের দিকে মানে ভূপৃষ্ঠের কি দিকে আকর্ষণ করতেছে, যার কারণে সেই বস্তুটা কি নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে অভিকর্ষ। তাহলে পৃথিবী এবং অন্য কোনো যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হবে কি? অভিকর্ষ। তাহলে এই সাইন পেন এবং পৃথিবী মধ্যে যে আকর্ষণ, তাহলে আমি সাইন পেনটাকে উপর থেকে যদি নিচে ফেলে দিই তাহলে কি হবে? নিচের দিকে পড়ে যাচ্ছে। বা আমি যদি সাইন পেনটাকে ছেড়ে দিলাম, এই মুহূর্তে কি করলাম? ছেড়ে দিলাম, তাহলে সাইন পেনটা কথা বললো নিচে পড়ে গেল। তাহলে পৃথিবী এবং এই সাইন পেনের মধ্যে যে আকর্ষণ সেটি হচ্ছে কি আমাদের অভিকর্ষ। তাহলে কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণই হচ্ছে কি? অভিকর্ষ। তাহলে আমরা এই সংজ্ঞাটাও দিতে পারি, অথবা দিতে পারি কি যে পৃথিবীর কোনো বস্তুর উপর পৃথিবী আকর্ষণই হলো অভিকর্ষ। তাহলে অভিকর্ষ সংজ্ঞা নিয়ে আমাদের কোনো সমস্যা আর থাকলো না। তাহলে এবার আসো আমরা অভিকর্ষ যেহেতু করলাম, তাহলে অভিকর্ষ ত্বরণটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। তাহলে আমরা প্রত্যেকেই মোটামুটি ত্বরণের ব্যাপারে জানি। তো এবার আসো তাহলে অভিকর্ষ ত্বরণ নিয়ে। ত্বরণ, তাহলে অভিকর্ষ ত্বরণ আমরা এটা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? তাহলে বল প্রয়োগ করলে, তাহলে ধরো এই আমার সামনে এই সাইন পেনটা আছে, আমি কি করলাম? এটাকে বল প্রয়োগ করলাম, তাহলে এটা কি হলো? সরে গেল। তাহলে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর কি হয়? অবস্থানের পরিবর্তন হয়। তাহলে এই সাইন পেনটা আছে এখানে, আমি যদি বল প্রয়োগ করি তাহলে সাইন পেনটা চলে গেল কোথায়? এইখানে। তাহলে সাইন পেনটা যখন এখানে চলে আসলো তাহলে কি হলো? তাহলে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাহলে তার একটা কি বেগের পরিবর্তন হয়। তাহলে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায়, মানে এইখান থেকে গিয়ে এইখানে গেছে, তাহলে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে আমরা কি বলবো? ত্বরণ বলবো। তাহলে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি? ত্বরণ বলি। তাহলে অভিকর্ষ ত্বরণের আগে আমরা ত্বরণের সংজ্ঞাটা একটু ক্লিয়ার করি। তাহলে বেগ বৃদ্ধির হারকে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ যেহেতু বলে, তাহলে ত্বরণের একটা কি আছে? একক আছে। ত্বরণের কি আছে? একটা একক আছে। এককটা আমরা একটু দেখি। তাহলে আমরা জানি যে তাহলে ত্বরণ সমান সমান বেগ ডিভাইড বাই সময়। তাহলে এই যে সাইন পেনটা আছে, এই সাইন পেনটাকে আমরা এখান থেকে যখন বল প্রয়োগ করবো সে কি করবে? একটা অবস্থানে গিয়ে পৌঁছালো। তাহলে এইখান থেকে সে এইখানে গিয়ে পৌঁছালো, তাহলে তার কি হলো? বেগটা বৃদ্ধি পেল। তাহলে এখান থেকে গিয়ে এখানে বেগ বৃদ্ধি পেল। তাহলে এই যে বেগটা বৃদ্ধি হয়, তাহলে কি একটা নির্দিষ্ট সময় সেই বেগটা বৃদ্ধি পায়। তাহলে ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ ডিভাইড বাই কি? সময়। আমরা বলতে পারি
তাহলে বেগ সমান সমান কি আছে? বেগ সমান সমান আছে কি দূরত্ব ডিভাইড বাই সময়। তাহলে বেগ সমান সমান কি আছে? কোন বস্তু মানে একটা নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তাই ওই বস্তুর কি বেগ। তাহলে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে কি বেগ। তাহলে বেগ সমান সমান দূরত্ব ডিভাইড বাই সময়, আর এখানে আছে নিচে সময়। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দূরত্ব ডিভাইড বাই সময় ইন্টু 1 ডিভাইড বাই সময়, আর কোনো কিছু না থাকলে সেখানে কি আছে? 1 আছে। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দূরত্ব ডিভাইড বাই সময় স্কয়ার। তাহলে দূরত্বকে আমরা প্রকাশ করি কি দ্বারা? দূরত্বকে আমরা প্রকাশ করি মিটার এম দিয়ে, সময়কে আমরা প্রকাশ করতে সেকেন্ড দিয়ে, সময়ের একক হচ্ছে সেকেন্ড, দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড ইনভার্স 2, যেহেতু এখানে বর্গ সময় স্কয়ার দেওয়া আছে সেজন্য মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে কি ত্বরণের একক। তো আমরা ত্বরণের এককটা আমাদের দরকার আছে, সেজন্য আমরা এটা বের করে নিলাম। এখন আসো অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ হচ্ছে কি ভূপৃষ্ঠে মুক্তভাবে মানে অভিকর্ষ বলের প্রভাবে, এই সাইন পেনটা আমরা হাতে নিলাম, অভিকর্ষ বলের প্রভাবে এখনো আছে, ভূপৃষ্ঠে মুক্তভাবে ছেড়ে দিলে পরন্ত কোনো বস্তুর, তাহলে এই যে বস্তুটা পড়ে গেল, এই বস্তুটা নিচের দিকে পড়ে গেল, তাহলে বেগ বৃদ্ধির হার, তাহলে বেগ বৃদ্ধির হার। তাহলে এই বস্তুটাকে ধরো আমরা এখানে রাখলাম, এখানে আছে ধরো সাপোজ এটা ভূমি, এটা হলো কি ভূমি। তাহলে এখানে সাইন পেন, আমাদের সাইন পেনটা হচ্ছে এখানে। তাহলে সাইন পেনটাকে যখন আমরা ছেড়ে দিচ্ছি, ধরো প্রথম সেকেন্ডে সাইন পেনটা পড়তেছে এইখানে, এটা প্রথম সেকেন্ড, তাহলে বেগ বৃদ্ধি, তাহলে প্রথম সেকেন্ডে সাইন পেনটা এই অবস্থান থেকে এখানে পড়লো প্রথম সেকেন্ডে, এরপর দ্বিতীয় সেকেন্ডে গিয়ে সেটা এইখান থেকে যতটুকু এইখানে গিয়ে পড়বে, তাহলে দ্বিতীয় সেকেন্ডে আসবে এখানে। তাহলে এখানে যতটুকু জায়গা আছে, তাহলে এই জায়গাটুকু ধরলাম এখানে, আর বাকি বাড়তি জায়গাটুকু কি হলো? দ্বিগুণ হয়ে গেল। তাহলে এই যে বেগ বৃদ্ধির হার, তাহলে একটা সময় গিয়ে থার্ড সেকেন্ডে গিয়ে কি সে থার্ড সেকেন্ড পড়ার আগেই অবশ্যই সে ভূমিতে পতিত হবে। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে কোনো পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা আমরা একটু লিখি। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আর এই অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? কর্ষজ ত্বরণকে স্মল জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যেহেতু অভিকর্ষ ত্বরণ এক প্রকার কি ত্বরণ, অভিকর্ষ ত্বরণ এক প্রকার ত্বরণ, তাহলে অভিকর্ষ ত্বরণ যেহেতু এক প্রকার ত্বরণ, তাহলে অভিকর্ষ ত্বরণের কি আছে? একটা একক আছে। তাহলে অভিকর্ষ ত্বরণের একক হচ্ছে সহজ ত্বরণের একক। তাইলে অভিকর্ষ ত্বরণ এবং ইসের এক ত্বরণ হচ্ছে কি সেম, তাইলে কি হবে এখানে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণের একক হবে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি আমরা অভিকর্ষ ত্বরণের ব্যাপারটা বুঝলাম। তো এই সম্পর্কিত একটা গাণিতিক ব্যাখ্যা আছে, আসো আমরা অভিকর্ষ ত্বরণের একটা গাণিতিক ব্যাখ্যা আছে সেটা একটু আলোচনা করি। তো ধরো
এটা পৃথিবী, তাহলে এই কোনো একটা বস্তু আছে পৃথিবীর বাইরে, তাহলে এটা হচ্ছে এম, এই বস্তুটা হচ্ছে ছোট আছে এম, স্মল এম। তাহলে এই ছোট এমটা হচ্ছে যে ভূপৃষ্ঠে বা পৃথিবীর নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর, আর এই এমটা হচ্ছে পৃথিবীর ভর। তাহলে এদের ভিতরে একটা কি আছে, নির্দিষ্ট দূরত্ব আছে, সেটা আছে কি ডি, সেটা হলো ডি। তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে আমরা দেখতে পারি অভিকর্ষ বল সমান সমান এফ জি এম এম স্মল এম। তাহলে বড় এমটা হচ্ছে কি পৃথিবীর ভর, ছোট এমটা হচ্ছে দেখি বস্তুর ভর, মানে ভূপৃষ্ঠে অবস্থিত বস্তুর ভর, বস্তুর ভর। আর ডি হচ্ছে দূরত্ব। তাহলে ডি হচ্ছে এই ছোট এম এবং বড় এম এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তাহলে সেই ক্ষেত্রে আমরা অভিকর্ষ বলের সূত্র অনুযায়ী পাচ্ছি ডি স্কয়ার। এটাকে 1 নং সমীকরণ দিলাম। আবার আমরা জানি যে বলের পরিমাণ করতে, বলের পরিমাপ থেকে আমরা জানি কি বলের পরিমাপ থেকে আমরা জানি কি যে এফ সমান সমান এম জি, বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে এটা দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ হতে পাই, তাহলে এই ক্ষেত্রে এটা এফ আছে, এখানেও এফ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এম জি ইকুয়াল টু জি এম এম ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই ডি স্কয়ার। বা উভয় পক্ষ থেকে যখন জিটা কি করবে বাদ যাবে, তখন থাকবে কি জি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইড বাই ডি স্কয়ার। তাহলে এই সমীকরণ থেকে বলা যায় যে যেহেতু বলা যায় যে কি যেহেতু এখানে বড় জি এবং বড় জিটা হচ্ছে কি আমাদের মহাকর্ষী ধ্রুবক জি, এই ধ্রুবক এর সাথে এই এমটা পৃথিবীর ভরটা কি তাহলে ধ্রুবক। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ জি এর মান অবশ্যই পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর ডি দূরত্বের উপর কি নির্ভর করে। তাহলে জি এর মান বাড়লে ডি এর মানটা কমবে, আর ডি এর মান বাড়লে জি এর মানটা কমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে বলা যায় জি এর মান বস্তু নিরপেক্ষ হলো, স্থান নিরপেক্ষ নয়। তাহলে জি এর বিভিন্ন অঞ্চলে কি আছে বিভিন্ন রকম মান পাওয়া যায়। তাহলে জি এর মানটা আসলে আমরা নর্মালি প্রত্যেকেই জানি যে জি এর একটা মান আছে। তো যেহেতু পৃথিবী গোলাকার নয়, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব বা যেটা হয়, তাহলে এই ক্ষেত্রে যখন আমরা বস্তুটাকে ধরলাম পৃথিবীর পৃষ্ঠে থেকে একটু দূরে আছে, তাহলে এই এবং সেই ক্ষেত্রে এই সমীকরণটা আসে। আর যদি এই বস্তুটাকে ধরো এই বস্তুটাকে যদি আমরা পৃথিবীর পৃষ্ঠে নিয়ে আসি, ধরো এখানে এম বস্তুটা নিয়ে আসি, তাহলে এইটা যদি এখানে চলে আসে পৃথিবীর কেন্দ্রে, তাহলে এই ক্ষেত্রে তখন এই যে ডিটা আছে মধ্যবর্তী দূরত্ব ডি, এই ডিটা তখন কি হয়ে যাবে আর ডি থাকবে না, কারণ এটা পৃথিবীর যখন পৃষ্ঠে চলে আসতেছে তখন এটার সাথে পৃথিবীর যে কেন্দ্র আছে এর টোটাল দূরত্বটা কি যাবে তখন ব্যাসার্ধে পরিণত হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে আর। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের যে দূরত্ব আছে তখন সেটা হবে পৃথিবীর ব্যাসার্ধ আর। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি এই সমীকরণের পরিবর্তে আমরা লিখতে পারি তখন জি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইড বাই আর স্কয়ার। দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আমরা এই সমীকরণটা তখন লিখতে পারি। যেহেতু আমাদের জি এর মানটা সব জায়গায় একরকম নয়, ধরো আমাদের পৃথিবীটা ধরো এভাবে আমরা ধরলাম, আমাদের পৃথিবীটা এরকম মাঝখান দিকে চ্যাপটা কিন্তু ওই পাশে গোল। যেহেতু আমাদের পৃথিবীটা পুরো গোলাকার নয়, আমরা ধরে নিলাম যে আমাদের পৃথিবীটা এরকম সাপোজ, তাহলে এইটা যদি তার কেন্দ্র হয়, কেন্দ্র থেকে এই যে দূরত্বটা সেটা হচ্ছে কি আর, সেটা হচ্ছে আর, এটা হলো আর। আর এইখান থেকে যেটা আছে সেটা তখন এইটা টোটাল যে দূরত্ব, এই দূরত্বের এটা কি ডাবল। তাহলে এই ক্ষেত্রে এইটা হবে স্মল আর,
তাহলে এই এই যে অঞ্চলটা, এখানে যে কেন্দ্র আছে, এখানে এটা একটা, এই একটা অঞ্চল, এটা একটা অঞ্চল। তাহলে এই দুইটা অঞ্চলের দুইটা নাম, এইটা হচ্ছে মেরু অঞ্চল অঞ্চল আর এটা হচ্ছে বিষুব অঞ্চল। তাহলে মেরু অঞ্চল এবং বিষুব অঞ্চল, যেহেতু মেরু অঞ্চলে জি এর মান আমরা জানি কত, মেরু অঞ্চলে জি এর মান আছে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান দেওয়া আছে কত, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে বিষুব অঞ্চলে জি এর মান এবং মেরু অঞ্চলে জি এর মান সমান নয়। যখন মেরু অঞ্চল থেকে সেটা বিষুবীয় অঞ্চলের দিকে গমন করবে, তখন আস্তে আস্তে কি হবে, জি এর মানটা পরিবর্তন হবে। তাহলে বিষুব অঞ্চল থেকে জি এর মানটা কি হয়েছে, পরিবর্তন হয়ে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা হিসেবের সুবিধার জন্য, যেহেতু জি এর মান দুই জায়গায় দুই রকম, তাহলে হিসেবের সুবিধার জন্য আমরা জি এর একটা আদর্শ মান ধরা হয়। তাহলে জি এর আদর্শ মান হচ্ছে কত, 9.8 ইনভার্স 2। তাহলে জি এর আদর্শ মান কত, 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। অর্থ ভূপৃষ্ঠে মুক্তভাবে কোনো বস্তুকে, বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কত হবে, 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। তাহলে জি এর মান 9.8 বলতে কি বুঝো, তখন এই প্রশ্নটা যদি আসে তখন আমরা আনসার দিতে পারবো কি, যে ভূপৃষ্ঠে কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কত, 9.8 মিটার পার সেকেন্ড আকারে বৃদ্ধি পেতে পারে। তাহলে একই উচ্চতা থেকে যদি আমরা কোনো বস্তু, ধরো এটা একটা, এই একটা উচ্চতা, এই উচ্চতা থেকে, এটা ধরো ভূমি, এই উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে কোনো একটা বস্তুকে যদি আমরা, এই বস্তুটাকে যদি আমরা এখান থেকে ছেড়ে দিই, তাহলে সেটা প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, এভাবে করে ধরো তৃতীয় সেকেন্ড এখানে আসলো, দ্বিতীয় সেকেন্ড। তাহলে প্রথম সেকেন্ডে বস্তুটা যখন ছেড়ে দিই, তখন এই অবস্থায় যখন বস্তুটা থাকে, তখন সেটা থাকে কত, 9.8 অবস্থায়। যখন সেটা দ্বিতীয় সেকেন্ডে, মানে প্রথম অবস্থায় পরে, তো দ্বিতীয় সেকেন্ডে সেটা তখন কত বৃদ্ধি পায়, তখন 2 × 9.8 বৃদ্ধি হচ্ছে। তখন আবার যখন এখানে আসি পড়বে, তখন 3 × 9.8, তাহলে বৃদ্ধি হচ্ছে। তাহলে তার বেগটা কি বৃদ্ধি হচ্ছে। আর এইটাই তো মূলত আমাদের অভিকর্ষ ত্বরণ, এটাই হলো কি আমাদের মূলত অভিকর্ষ ত্বরণ। তাই এই যে অবস্থা আছে, এই অবস্থা থেকে আমরা বলতে পারি যে পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানটা এক নয়। তাহলে কোনো একটা বস্তুকে যদি আমরা ছেড়ে দিই, ধরো একটা কাগজের টুকরো নিলাম, এই একটা কাগজের টুকরো নিলাম, আর এই একটা পাথর নিলাম, তাহলে এই কাগজের টুকরো পাথর একসাথে, দুটোটাকে একসাথে ছেড়ে দিলে কি একসাথে নিচের দিকে পড়বে, একই সময় পড়বে না। দুটোটাকে একসাথে যদি ছেড়ে দেওয়া হয়, দুটোটা একসাথে পড়বে না। কারণ হচ্ছে যে কাগজের টুকরোটি বাতাসে যে বাধা আছে, বাধার কারণে সেটা আস্তে আস্তে পড়বে। আর পাথরের টুকরোটি বাতাসে কোনো কি বাধা না পেয়ে সে সোজা ভূমিতে পতিত হবে। তার মানে কাগজের টুকরোর তুলনায় পাথরের টুকরোটি কি হবে, আগে পতিত হবে। এখন যদি এমন হতো যে বাতাসের বাধার বিঘ্নতা যদি না থাকে, মানে এমন একটা কক্ষকে যদি আমরা রুম হিসেবে হিসেব করি যে এখানে কোনো বাতাস নেই, বা কোনো ধরনের বাতাস প্রবেশ করতে পারতেছে না, বা কোনো বিঘ্নতা হবে না, তখন সেই ক্ষেত্রে যখন কাগজ এবং কি করবো আমরা, যখন কাগজ এবং পাথরকে যদি একসাথে ছেড়ে দেওয়া হয়, তাহলে দুটোটা একসাথে ভূমিতে কি হবে, পতিত হবে। তার মানে যদি বাতাসে যদি কাগজ এবং পাথর দুটোটাকে একসাথে ছাড়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এরা ভিন্ন ভিন্ন সময়ে দুটোটা পতিত হবে। তবে সেই ক্ষেত্রে পাথরটা আগে পতিত হবে, কাগজটা পরে পতিত হবে। তাহলে এই হলো আজকে আমাদের ক্লাস। আর এই ক্লাসে আমরা যেগুলো আজকে আলোচনা করলাম, তো অভিকর্ষ ত্বরণের পরিবর্তনটা আজকে আমরা শেষে আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে বুঝছো। তো তোমরা সবাই ভালো থাকো, দোয়া করি। আর লেখাপড়ার সাথে থাকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।